তাহলে আমরা চ্যাপ্টার 9 করব না? না, আর দুটো থেকে 7 7 কয়দিন আগে পড়লাম? আছে চ্যাপ্টার আছে এটা। হ্যাঁ, আবার পরীক্ষা আছে কবে? নভেম্বরে শেষ হয়ে যাবে চলো। 9টা পরে 9টা মনে হয় পরে নেই। 9টা তো আপনার আছে, সবারই তো আছে। আজকে কেউ আছে আমার তো 9 শুরু অনলাইনে দেখে নিব, অনলাইনে তো আছে। আচ্ছা, আমরা চ্যাপ্টার 9 এর ষষ্ঠ অংশটুকু আগে করব। 19 এর পরে আসছে এটা অবশ্য। শ্বসন হেডলাইন দিয়ে লেখেন শ্বসন। চিন্তা করতেছে বই ছাড়া পড়াই দেব, না হলে বই থেকে পড়াইতে গেলে অনেক কিছু পড়ানো লাগে। হ্যাঁ, লাগে দাও না। এরপর আমরা বলবো হ্যাঁ, শ্বসনের সমস্যা নেই, কারণ বই দিয়ে পড়াইলে কি তাড়াতাড়ি শেষ হয়ে যায়। শ্বসনের মধ্যে আমরা মেইনলি চ্যাপ্টার 9 পড়তেছি। বোটানি চ্যাপ্টার 9 শ্বসন। শ্বসন কাকে বলে? যে প্রক্রিয়া কি হয়? খাতাটা বের করেন, লিখলে একটু আস্তে আস্তে যেতে পারি, তাহলে অনেক ফাস্ট হয়ে যায় এবং আপনাদের জন্য পড়তে অসুবিধা হবে, বেশি পড়াই দিলে পড়তে অসুবিধা হবে। একজন আস্তে আস্তে দেখা হবে, ঠিক আছে, সমস্যা নেই, একটু করে পড়াবো। শ্বসনের ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়াবো। মানে এখানে আমাদের মিলিয়ে এই চ্যাপ্টারে দুটো অংশ আছে, একটা হলো শ্বসন আর একটা সালোকসংশ্লেষণ। আমরা সালোকসংশ্লেষণটা পরে করবো। সালোকসংশ্লেষণ আমার নিজের কাছে বিদঘুটে লাগে। বিদঘুটে মানে এর আগের অংশের মধ্যে অনেক কিছু লেখা আছে, অনেক কিছু আছে। সালোকসংশ্লেষণ একটু বেশি বড়। শ্বসনটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে শ্বসন প্ল্যান্টের মধ্যে হয়, অ্যানিমেলের মধ্যে হয়। এর জন্য শ্বসনটা আমাদের বায়োকেমিস্ট্রিতে শ্বসন ছিল, এগুলো সব জায়গায় লাগে, ইঞ্জিনিয়ার সাবজেক্ট বাদে সব জায়গায় লাগে। তাহলে শ্বসনের মধ্যে আমরা কাকে বলে? শ্বসনের ডেফিনিশনটা লিখে ফেলেন। যে প্রক্রিয়ায় জীবকোষস্থ খাদ্যবস্তু অক্সিজেনের সাথে অক্সিজেন দ্বারা জারিত হয়ে যে প্রক্রিয়ায় জীবকোষস্থ খাদ্যবস্তু অক্সিজেনের উপস্থিতি অথবা অনুপস্থিতিতে জীবকোষস্থ খাদ্যবস্তু অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতিতে জারিত হয়ে স্থিতিশক্তি তাপশক্তি এবং গতিশক্তিতে পরিণত হয়। স্থিতিশক্তি, তাপশক্তি এবং গতিশক্তিতে পরিণত হয়। ব্র্যাকেটে লেখেন এটিপি উৎপন্ন হয়। এটিপি উৎপন্ন হয়। ব্র্যাকেটে লেখেন এটিপি উৎপন্ন হয়। তাকে শ্বসন বলে। মানে আমরা যে খাবার খেলাম, সাপোজ ভাত খাইলাম, ভাতের মধ্যে কি আছে? গ্লুকোজ আছে। গ্লুকোজটা কোন ধরনের শক্তি? এর মধ্যে স্থিতিশক্তি আছে, মানে গ্লুকোজটার মধ্যে যে শক্তিটা আছে এই শক্তিটা ওর মধ্যে নিহিত আছে। আমরা জানি যে এর ভেতরে যে শক্তিটা নিহিত থাকে, ভেতরে লুকায়িত থাকে, এই শক্তিকে বলা হয় পটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি। এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে পাবো আমরা এটিপি পাবো, অথবা NADPH2 পাবো, অথবা তাপ পাবো। এটা অক্সিজেনের উপস্থিতি হতে পারে, অনুপস্থিতিতে হতে পারে, জারিত হবে। এই গ্লুকোজটা জারিত হয়ে তৈরি করবে কার্বন ডাই অক্সাইড বা অনেক কিছু তৈরি করবে। মূল কথা হলো সেখানে তাপ তৈরি হবে এবং এটি উৎপন্ন হবে। দিস ইজ কল্ড দ্য শ্বসন। শাসনিক বস্তু কারা? দেখেন, তারপর দেখেন শাসনিক বস্তু। শ্বসনিক বস্তু না শাসনিক বস্তু? শাসনিক বস্তু। বস্তু মানে কি? যে সকল বস্তু শ্বসনে অংশগ্রহণ করে শক্তি উৎপন্ন করে তাকে শ্বসনিক বস্তু বলে। শ্বসনিক বস্তু মিলি কারা?
যে সকল বস্তু শ্বসনে অংশগ্রহণ করে শক্তি উৎপন্ন করে। শ্বসনে অংশগ্রহণ করে শক্তি উৎপন্ন করে তাকে শ্বসনীয় বস্তু বলে। কারা কারা আছে? শ্বসনীয় বস্তুর মধ্যে শর্করা আছে, শর্করা, প্রোটিন, তারপর হচ্ছে লিপিড বা চর্বি। শর্করা, প্রোটিন, লিপিড এগুলো হচ্ছে শ্বসনীয় বস্তু। আরো আছে কয়েকটা, লিপিড, চর্বি, শর্করা, কার্বোহাইড্রেট এগুলাই। জৈবনিক অ্যাসিড, অর্গানিক অ্যাসিড, জৈবনিক অ্যাসিড কিছু অ্যাসিড থেকে আমরা পাই। এগুলো মূলত শ্বসনীয় বস্তু, মানে এরা শ্বসনে অংশগ্রহণ করে আমাদের শক্তি দেবে। শ্বসনীয় বস্তু গেছে। তারপর এখানে শ্বসনিক অঙ্গ কারা আছে? সরি, শ্বসনিক অঙ্গ কোনটা মিললে আমরা কাদের বলি? শ্বসনিক অঙ্গ কোন অংশ? সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়া। শ্বসনিক অঙ্গ মিললি কোথায় হয়? শ্বসনিক অঙ্গ মাইটোকন্ড্রিয়া এবং সাইটোপ্লাজম। মাইটোকন্ড্রিয়া এবং সাইটোপ্লাজম। এই দুইটা হলো শ্বসনীয় বস্তু, মানে শ্বসনীয় অঙ্গ। তারপরে দেখুন অক্সিজেনের উপস্থিতি এবং অনুপস্থিতিতে শ্বসন দুই ধরনের। অক্সিজেনের উপস্থিতি অথবা অনুপস্থিতিতে শ্বসন কয় ধরনের? দুই ধরনের। অক্সিজেনের উপস্থিতি এবং অনুপস্থিতিতে শ্বসন কয় ধরনের? দুই ধরনের। একটা মাত্র সবাত শোষণ আর একটা অবাত শোষণ। এটা ক্লাস 9 এ পড়ে আসছে। একটা সবাত শোষণ আর একটা অবাত শোষণ। এক নম্বর হচ্ছে সবাত আর এক নম্বর হচ্ছে অবাত। স্টার দিয়ে লেখেন যে শ্বসনে অক্সিজেন প্রয়োজন তাকে সবাত শোষণ বলে। যে শ্বসনে অক্সিজেন এর প্রয়োজন হয় বা প্রয়োজন তাকে সবাত শোষণ। আর যে শ্বসনে অক্সিজেন ছাড়াই অক্সিজেনের অনুপস্থিতিতে যে শোষণ ঘটে তাকে অবাত শোষণ বলে। অক্সিজেনের অনুপস্থিতিতে যে শোষণ ঘটে তাকে অবাত শোষণ বলে। একটা হচ্ছে অক্সিজেনের উপস্থিতি আর একটা হচ্ছে অক্সিজেনের অনুপস্থিতিতে হয়। তাহলে একটা হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে হয় আর একটা অক্সিজেনের অনুপস্থিতিতে হয়। বসেন এখানে। একটা হলো অক্সিজেনের উপস্থিতিতে হবে আর একটা অক্সিজেনের অনুপস্থিতিতে হবে। তাহলে আমাদের সবাত শোষণের ধাপ লেখে, হেডলাইন দিয়ে লেখেন সবাত শোষণের ধাপ। সবাত শোষণে কয়টা ধাপ আছে? এটা একটু ফোকাস করেন তো, এটা কমায় বাড়ায় দেন। স্যার ব্রাইটনেস কম হবে। ব্রাইটনেস কম হবে। স্যারে বলছে আপনি গল্প করতে পারবেন। আমি অল্প করে স্যার বলবো। এটা তো লাইভে দিছি। লাইভে ওদের স্যার সাথে সাথে পড়া নিয়ে ঠিক আছে। আরে আমাদের প্রাইভেট ছিল তো ওইটা পড়া তারপর আসছে দৌড়ে তাহলে সবাত শোষণের ধাপ কি কি আছে? সবাত শোষণের ধাপ কি কি আছে সেটা হচ্ছে, সবাত শোষণের কি কি ধাপ আছে? একটা হচ্ছে গ্লাইকোলাইসিস। তারপরে দুই নম্বর হচ্ছে, তাহলে আস্তে আস্তে পরে দেবো না? আমাদের কলেজের মধ্যে 5টা চ্যাপ্টার। 5টা চ্যাপ্টার একদিন শেষ দিয়ে দিই। না না আমাদের পরীক্ষা হবে, তার জন্য এগুলো আমাদের পরীক্ষা হবে। অ্যাসিডের কোএ সৃষ্টি,
আরে অর্থাৎ এগুলো ঝামেলা মনে হচ্ছে। তারপর হচ্ছে ক্রেবস চক্র, তারপর হচ্ছে ইলেকট্রন প্রবাহ। সবার শোষণে কি কি ধাপ আছে? গ্লাইকোলাইসিস, অ্যাসিড অ্যালকোহল সৃষ্টি, ক্রেবস চক্র, ইলেকট্রন প্রবাহ। আজকে আমরা মেইনলি গ্লাইকোলাইসিস করব। হেডলাইন দিয়ে লেখেন গ্লাইকোলাইসিস, বুঝতে পারবো? হেডলাইন দেখেন গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিস। গ্লাইকো মানে গ্লুকোজ, লাইসিস মানে ভাঙা। গ্লুকোজ ভাঙাকে বলা হয় গ্লাইকোলাইসিস। লাইসিস শব্দের অর্থ কি? ভাঙা। গ্লাইকো মানে গ্লুকোজ, লাইসিস মানে ভাঙা। গ্লুকোজকে ভাঙাকে বলা হয় গ্লাইকোলাইসিস। গ্লুকোজ ভাঙাকে কি বলে? আমাদের সব চাকরিটা করা যায় না। লৌকিক বিচারে দিয়েছি। বলছিলাম ওরাও পায় না, এটা তো আমরাও পাইছিলাম না। করার কত সমস্যা নাই, টেনশন করে দিচ্ছি না। মানে এটা না করে ওইটা করে। এটা ইম্পর্টেন্ট, ওইটা আমাদের এক্সামে আছে। এটা নাই। আচ্ছা এটা মেইন এক্সামে আছে। শব্দমাত একবার না পড়াইলাম কয়েকদিন আগে। আমরা পাইছি। এর আগে এরপরে আমি বিট ছিল না। হ্যাঁ, ঈদের আমি যে ঈদের পরে আর অনেকে মিস এই যে এগুলো বলছিলাম। তারপরে এটা না শীটও বানানো হয়ে যাবে, একটা শীটও বানানো হয়ে যাবে লাস্টে। তাহলে এখন কই আপনি চাকরি দিতেছেন? আচ্ছা এটা গ্লাইকোলাইসিস করে আজকে শেষ। আচ্ছা গ্লাইকোলাইসিস করে তাহলে এটা স্টপ করে একটা অংশ করি অ্যাট লিস্ট। আজকে যেহেতু শুরু করছি এটা শেষ, এই গ্লাইকোলাইসিসটা শেষ করব। একটা অংশ শুরু করছি যেহেতু শেষ দিয়ে দিই। গ্লাইকোলাইসিস তাহলে লেখেন যে গ্লুকোজকে ভেঙে পাইরুভিক অ্যাসিডে পরিণত হওয়াকে গ্লাইকোলাইসিস বলে। গ্লুকোজ থেকে কি হবে? গ্লুকোজ ভেঙে পাইরুভিক অ্যাসিড তৈরি হওয়াকে গ্লাইকোলাইসিস বলে। পাইরুভিক অ্যাসিড গ্লুকোজ থেকে মেইনলি হবে পাইরুভিক অ্যাসিড। গ্লুকোজ ভেঙে পাইরুভিক অ্যাসিড তৈরি হওয়াকে গ্লাইকোলাইসিস বলে। গ্লুকোজ ভেঙে পাইরুভিক অ্যাসিড তৈরি হওয়াকে। তাহলে দেখেন গ্লাইকোলাইসিস কোষের সাইটোপ্লাজমে সম্পন্ন হয়। গ্লাইকোলাইসিস কোথায় হয়? কোষের সাইটোপ্লাজম। গ্লাইকোলাইসিস কোষের সাইটোপ্লাজমে সম্পন্ন হয়। গ্লাইকোলাইসিস কোষের সাইটোপ্লাজমে সম্পন্ন হয়। তারপর লেখেন এটি সবাত এবং অবাত শ্বসনের প্রথম ধাপ। এটা কিন্তু পরীক্ষায় আসে এমসিকিউতে। কোন ধাপটি সবাত এবং অবাত শ্বসনের প্রথম ধাপ? এটা হলো গ্লাইকোলাইসিস। এটি সবাত এবং অবাত শ্বসনের প্রথম ধাপ। এটি সবাত এবং অবাত শ্বসনের প্রথম ধাপ। আচ্ছা, লেখেন সবাত শোষণে 38টি এটিপি সবাত শোষণে গ্লাইকোলাইসিসে 8টি এটিপি উৎপন্ন হয় এবং অবাত শোষণে করা হবে 2টা। সবাত শোষণে মোট 8টি এটিপি উৎপন্ন হয়, কিন্তু অবাত শোষণে মাত্র 2টি এটিপি উৎপন্ন হয়। গ্লাইকোলাইসিসে মাত্র 2টা হবে। সবাত শোষণে হয় 8টা, আর অবাত শোষণে কয়টা? 2টি এটিপি উৎপন্ন হয়। তাহলে এই ধাপটা এখন আমরা করি। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ধাপ। তাহলে গ্লুকোজ, গ্লুকোজ থেকে প্রথমে গ্লুকোজ থেকে তৈরি হবে গ্লুকোজ 6 ফসফেট। গ্লুকোজ 6 ফসফেট। গ্লুকোজ থেকে তৈরি হবে গ্লুকোজ 6 ফসফেট।
তাহলে এখন বলেন এই গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট হলো, এই গ্লুকোজ 6 ফসফেট বলতে কি বোঝায়? 6 ফসফেট বলতে বোঝায় গ্লুকোজের 6 নাম্বার যে কার্বন আছে ওই কার্বনের মধ্যে একটা ফসফেট গ্রুপ যুক্ত আছে। 6 ফসফেট মানে হচ্ছে 6 নাম্বার কার্বনে ফসফেট গ্রুপ যুক্ত আছে। মানে এটা যদি গ্লুকোজের 6টা কার্বন হয় 1 2 3 4 5 6, এই 6 নাম্বার কার্বনে একটা ফসফেট থাকে, অযৌগ ফসফেট। এজন্য বলা হচ্ছে গ্লুকোজ 6 ফসফেট। তাহলে ফসফেটে কোথা থেকে আসলো? মানে যুক্ত হইলো তো 6 নাম্বার, আসলো কোথা থেকে? সে একটা এটিপি থেকে আসে। একটা যখন এটিপি ভেঙে যাবে, এই এটিপি ভেঙে গিয়ে এডিপি যখন হয়েছে তখন ওই ফসফেটটা বের হয়ে গেছে, ওই ফসফেটটা এখন যুক্ত হবে ওই গ্লুকোজের সাথে, তখন হয়ে যাবে গ্লুকোজ 6 ফসফেট। তাহলে এখানে মনে রাখবেন যেখানেই এটিপি তৈরি অথবা ভেঙে যাবে এখানে কাইনেজ এনজাইম কাজ করে। নাম কি? কাইনেজ। তাহলে যেহেতু গ্লুকোজের উপর কাজ করতেছে তাহলে না হবে হেক্সোকাইনেজ অর গ্লুকোকাইনেজ। এনজাইমটার নাম কি হবে? হেক্সোকাইনেজ অথবা গ্লুকোকাইনেজ। এখানে হেক্সোকাইনেজ লিখছে, আবার আমরা গ্লুকোকাইনেজও পড়ি। হেক্সোকাইনেজ, হেক্সোকাইনেজ মানে কি? 6 কার্বন বিশিষ্ট গ্লুকোজের উপর কাজ করতেছে বিধায় হেক্সোকাইনেজ। তাহলে গ্লুকোজ থেকে তৈরি হলো গ্লুকোজ 6 ফসফেট। এখানে একটা এটিপি ভেঙে গেল, একটা ফসফেট যে বের হয়ে আসছে, এই ফসফেটটা ওই গ্লুকোজের সাথে যুক্ত হয়ে তৈরি করবে গ্লুকোজ 6 ফসফেট। আর যেখানেই এটিপি তৈরি হয় অথবা ভাঙে এখানে কাইনেজ এনজাইম কাজ করে। যেহেতু গ্লুকোজ 6 কার্বন বিশিষ্ট এর জন্য এখানে নাম হচ্ছে হেক্সোকাইনেজ। এনজাইমের নাম কি হবে? অথবা গ্লুকোকাইনেজ বলতে পারে। গ্লুকোজের উপর কাজ করতেছে গ্লুকোকাইনেজ বলা যায়। গ্লুকোজ 6 ফসফেট থেকে তৈরি হবে ফ্রুক্টোজ 6 ফসফেট। এটা মনে রাখবেন যে এই যে ধাপ পড়বে এখানে কিন্তু বড় একটা ধাপ হবে, এখানে স্পেস দেখেন মাঝখানে কিন্তু অনেক বড় একটা ধাপ হবে, বড় একটা পুরো পেজ লাগবে। গ্লুকোজ 6 ফসফেট থেকে মানে এখানে এর বরাবর একটা পেজ, পুরো পেজের মধ্যে এই লিখতে হবে, মানে এখানে অনেক কিছু আছে নিচে। তাহলে গ্লুকোজ 6 ফসফেট থেকে এটা মনে রাখবেন যে 1 নাম্বার যে ধাপটা এটা শুধু একমুখী, 1 3 আর লাস্টেটা একমুখী, বাকি সব উভমুখী। মানে এটা এদিকে থাকবে এদিকে থাকবে। গ্লুকোজ 6 ফসফেট থেকে তৈরি হবে ফ্রুক্টোজ 6 ফসফেট। তাহলে বলেন এটা তাসজিয়ান বলেন গ্লুকোজ আর ফ্রুক্টোজ একটা আরেকটার কি? আইসোমার। একটা আরেকটার আইসোমার। আইসোমার কাকে বলে? অর্গানিক কেমিস্ট্রিতে পড়ছেন অবশ্যই যে একটা আণবিক সংকেত একই কিন্তু কার্বনের সংকেত কিছু হলে আইসোমার। তাহলে গ্লুকোজ থেকে তৈরি হবে ফ্রুক্টোজ, তাহলে একটা আরেকটার আইসোমার তৈরি হচ্ছে। আর আমরা পড়ছিলাম মনে আছে চ্যাপ্টার 3 তে পড়ছিলাম যে এনজাইম আইসোমার তৈরি করে তার নাম কি? আইসোমারেজ। তাহলে যেহেতু গ্লুকোজ থেকে ফ্রুক্টোজ তৈরি করতেছে তাহলে ফসফোগ্লুকো তাহলে এখানে ফসফোগ্লুকো আইসোমারেজ, ফসফোগ্লুকো আইসোমারেজ, ফসফোগ্লুকোই তো নাম কি? ফ্রুক্টোজ, ফসফোগ্লুকো আইসোমারেজ। একটা আইসোমার তৈরি করলো এর নাম হবে আইসোমারেজ। গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট হলো, এখানে একটা আইসোমার তৈরি হলো এর জন্য এর নাম হবে আইসোমারেজ। এনজাইমের নাম কি? আইসোমারেজ। হ্যাঁ ওই ক্লাস ছিল না, চলে গেছে খালা, চলে গেছে না? হ্যাঁ চলে গেছে না। তাহলে গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট যখন হইলো তাহলে এখানে কোন এনজাইম কাজ করবে? ফসফোগ্লুকো আইসোমারেজ, একটা আইসোমার তৈরি। ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট তৈরি হয়। ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। তাহলে ফ্রুক্টোজ তো ফ্রুক্টোজই থাকলো। এখন কথা হলো যে 1,6 আগে তো 6 নাম্বার কার্বনের ফসফেট ছিল, এখন 1 নাম্বার কার্বনের ফসফেট আসবে, এটাকে বোঝায়। এটা দ্বারা তো এটাই বোঝাবে যে আগে 6 নাম্বার কার্বনের ফসফেট ছিল, এখন 1 নাম্বার কার্বনেও আসবে। যেহেতু দুইটা ফসফেট যুক্ত হলো এর জন্য হচ্ছে বিসফসফেট বা বাইফসফেট। তাহলে এখানে একটা এনজাইম কাজ করে, নাম কি? ফসফোফ্রুক্টোকাইনেজ। নাম কি হবে? ফসফোফ্রুক্টোকাইনেজ। নাম হবে ফসফোফ্রুক্টোকাইনেজ। ফসফোফ্রুক্টোকাইনেজ।
তারপর কি কামিয়াদের বেস না। ওই তো তিনটা আছে। ও ওদের আজকে তো নাই। ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1 ফসফেট হলো। তাহলে এখানে কাইনেজ যেহেতু আছে তাহলে এখানে কি হবে? ওই যে আমার যে এটিপি একটা এক্সট্রা আসলো কই থেকে আসছে? আসমান থেকে আসছে। ওহিনাদিল হইছে না কি হইছে? এটিপি ভাঙছে। তাহলে অবশ্যই এখানে একটা এটিপি ভেঙে। একটা এটিপি ভাঙবে, ভেঙে এটিপি গুলি হবে একটা ফসফেট তৈরি হবে। ওই ফসফেটটা আবার এক নাম্বার কার্বনের সাথে যুক্ত হবে। তাহলে হয়ে গেল ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1 ফসফেট। তাহলে এখানে ওই যে বললাম যেখানে এটিপি ভাঙা করা কাহিনী থাকে সেখানে কোন এনজাইম থাকে? কাইনেজ। এবং এখানে ফ্রুক্টোজ থেকে যেহেতু হচ্ছে যে ফসফোফ্রুক্টোকাইনেজ। জিনিসটা দিয়ে লিখবেন যে এটা একটা অ্যালোস্টেরিক এনজাইম। অ্যালোস্টেরিক এনজাইম। এটা জানলে ভালো, না জানলে ক্ষতি নেই। অ্যালোস্টেরিক এনজাইম কি মনে আছে? আমরা চ্যাপ্টার 3 তে না সরি চ্যাপ্টার 3 তে মনে আছে। অ্যালোস্টেরিক এনজাইম জানেন কাকে বলে? যে এনজাইম বিক্রিয়ার হার ত্বরান্বিত করে, মানে টোটাল বিক্রিয়াটাকে এই তো এখানে যত বিক্রিয়া হবে এই ফসফোফ্রুক্টোকাইনেজকে আমরা এটাকে আমরা কন্ট্রোল করতে পারি এনজাইমটাকে। তো এটারে যদি আমি ফসফোফ্রুক্টোকাইনেজের মধ্যে কি থাকে? অ্যালোস্টেরিক সাইট থাকে, আমরা এটাকে বন্ধ করে দিতে পারি। যদি বন্ধ করে দিই তাহলে কি হবে? এই পুরো গ্লাইকোলাইসিসটা বন্ধ হবে। এবং আমরা কিন্তু ওই যে গ্লুকোজ যখন মাপে, যেমন দেখবেন যে ইয়ে করে রক্ত যখন দেয়, ডায়াবেটিস চেক করে না? ডায়াবেটিস যখন নেয়, রক্ত যখন নেয় তখন সেখানে সাথে সাথে কি চেক করে? এটা তো সময় লাগে, আধা ঘন্টা তো 1 ঘন্টা সময় লাগবে না? আধা ঘন্টা তো মিনিমাম লাগে। তখন তার মাঝখানে কি দিতে হয়? কিছু সোডিয়াম ক্লোরাইড দেওয়া লাগে, না হলে কিন্তু গ্লাইকোলাইসিসটা মানে গ্লুকোজ এই চক্রটা চলতে থাকবে। কারণ আমাদের আরবিসি গুলো কি লাগে? আরবিসি, রক্তকণিকা এগুলো তো গ্লুকোজ এদের ব্যবহার করে ফেলে, এদের দরকার প্রয়োজন হয়। এর জন্য যাতে না করতে পারে, গ্লুকোজটা যাতে না ভাঙতে পারে, তখন আমরা একটা এনজাইম ব্যবহার করি, সোডিয়াম ফ্লোরাইড ব্যবহার করে, যাতে কি হয় এই টোটাল গ্লাইকোলাইসিসটাই বন্ধ থাকে, কারণ গ্লাইকোলাইসিস হবে। কারণ আমরা যতটুকু প্রথম অবস্থায় রক্তের মধ্যে যা গ্লুকোজ ছিল আধা ঘন্টা পরে দেখেন, কারণ গ্লাইকোলাইসিস হতে পারে না, বন্ধ করে দিচ্ছে। এই জন্য এটাকে বলা অ্যালোস্টেরিক এনজাইম। যে এনজাইমের আমরা কার্যকারিতা নিয়ন্ত্রণ করতে পারি, কোনো একটা ইফেক্টর দিয়ে নিয়ন্ত্রণ করতে পারি, তাকে বলা অ্যালোস্টেরিক এনজাইম। এটা একটা অ্যালোস্টেরিক এনজাইম। ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1 ফসফেট হলো। তাহলে এখন কি হবে? ফ্রুক্টোজ 1 ফসফেট থেকে তৈরি হবে গ্লিসারলডিহাইড 3 ফসফেট বা 3 ফসফোগ্লিসারলডিহাইড। 3 ফসফোগ্লিসারলডিহাইড। তাহলে এখান থেকে তৈরি হবে 3 ফসফোগ্লিসারলডিহাইড। 3 ফসফোগ্লিসারলডিহাইড। 3 ফসফোগ্লিসারলডিহাইড যখন তৈরি হবে, এখানে কি হবে? 3 ফসফোগ্লিসারলডিহাইড যখন হইল, আচ্ছা এরকম দিছি কারণ এইদিকে আরেকটা আছে। এইখানে 3 ফসফোগ্লিসারলডিহাইড তৈরি হবে। এখানে যে এনজাইমটা, এটা আসলে একটা মনে রাখবেন অ্যালডোলেস, এটা সাথে মিল নাই, শুধু এটা মুখস্থ করে ফেলবেন। এনজাইমের নাম কি হবে? অ্যালডোলেস। এই 3 ফসফোগ্লিসারলডিহাইড তৈরি হওয়ার পর সাথে সাথে সে তার আইসোমার তৈরি করে ফেলে। তাহলে অ্যালডিহাইড আর কিটোন একটা আরেকটা কি করছিলাম মনে আছে? আইসোমার মনে আছে না? অ্যালডিহাইড কিটোন একটা আরেকটা আইসোমার। তাহলে সে তৈরি করবে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন। আমাদের যে ওই যে থার্ড চ্যাপ্টারটা বাদ দিয়ে দিছে, এখন তো ওই এটা পড়ার জন্য ওইটা ওরা না লাগবে না, এত কিছু লাগবে না। তার অনেক কিছু আছে। ডাইহাইড্রক্সি অ্যাসিটোন, অ্যাসিটোন ফসফেট। তাহলে একটা আরেকটা যদি আইসোমার হয় তাহলে কোন এনজাইম এই কাজটা করবে? আইসোমারেজ। নিশ্চয়ই এনজাইমের নাম কি হবে? আইসোমারেজ। তাহলে এটার নাম হবে আইসোমারেজ এনজাইমের নিয়ে কাজ করবে। তাহলে আমরা বলছিলাম যে 1 3 আর লাস্টের যে স্টেপ হবে এটা মনে রাখবেন, 1 3 আর লাস্টের ধাপটা একমুখী, বাকি সব বহুমুখী। তাহলে এটা কি হবে? তাহলে হয়ে গেল 3 ফসফোগ্লিসারলডিহাইড যখন তৈরি হচ্ছে সে সাথে সাথে তার একটা আইসোমার তৈরি করে ফেলবে।
নাম কি ডাইহাইড্রক্সি অ্যাসিডন অক্সাইড। একটা আইসোমার কোনো চেঞ্জ হয় না, শুধুমাত্র অ্যালডিহাইড কিটোন গ্রুপে কনভার্ট হয়ে গেছে। কার্বনের সংখ্যা চেঞ্জ হয় না, কোনো কিছু চেঞ্জ হয় না, শুধুমাত্র গঠন চেঞ্জ হয়েছে। এই জন্য আইসোমার তৈরি করছে, নাম হচ্ছে আইসোমার। তাহলে এখানে এটা যে হইলো, এর নিচে যেই চক্র চলবে এর নিচেও সেম টাইপ অফ চক্র চলবে। ও নিচে যা ওর নিচেও তাই। তাহলে আমরা দুইটা কি লেখার দরকার আছে? যে কোনো একটা লিখবো আমরা। এর জন্য আমরা যে কোনো একটা যদি আমি ধরি, তাহলে এর নিচে আমি লিখব তাহলে 3-ফসফোগ্লিসারোডিহাইড, এখান থেকে তৈরি হবে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। তৈরি হবে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। ফসফোগ্লিসারিক অ্যাসিড 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড যখন তৈরি হবে, তাহলে এটা কে বলতে পারবে? এটা ছিল অ্যালডিহাইড, হয়ে গেল অ্যাসিড। তাহলে জারণ করছে না বিজারণ করছে? ছিল অ্যালডিহাইড, হয়ে গেল অ্যাসিড। জারণ করছে না বিজারণ করছে? জারণ করছে। অ্যালডিহাইড থেকে অ্যাসিড হয়, জারণ করবে। তাহলে এরা যদি জারণ হয়, এটা তো সাবস্ট্রেট। সাবস্ট্রেট বুঝছেন না? সাবস্ট্রেট মানে হচ্ছে যার উপর কাজ হয়, মানে ওরে কান ধরে এটাতে কনভার্ট করে ফেলছে, কান ধরে টেনে দিচ্ছে। তাহলে ওরা হচ্ছে সাবস্ট্রেট, আর আমি আমার হাতটা হচ্ছে এনজাইম। তাহলে এনজাইমের কি হবে? এনজাইমের অন্যটা হবে, আর এই সাবস্ট্রেটের হবে যা। এখানে এনজাইম যে কাজ করবে সেই এনজাইমের নাম হচ্ছে ডিহাইড্রোজেনেস। এনজাইমের নাম কি হবে? ডিহাইড্রোজেনেস। আচ্ছা আবারও বলি, অ্যালডিহাইড থেকে যখন অ্যাসিড তৈরি হবে, তাহলে এটা জানা হয়েছে। তাহলে যে এনজাইমটা হবে, যে এনজাইম থাকবে, ওই এনজাইমে হবে বিজারণ। ওই এনজাইমে কি হবে? বিজারণ। মনে রাখবেন, যেখানে জারণ বিজারণ ঘটে ওইখানে ডিহাইড্রোজেনেস এনজাইম কাজ করে। নাম কি? তাহলে ওই এনজাইমের নাম কি হবে? ডিহাইড্রোজেনেস। ওখানে মেটা পুরুষ। আবার বলবো, অ্যালডিহাইড থেকে যখন জৈব অ্যাসিড তৈরি হচ্ছে, এখানে হইল বিজারণ, জারণ, অথবা এখানে জারণ বিজারণ হবে। কারণ আমরা জানি জারণ বিজারণ কি হয়? একসাথে হয় নাকি আলাদা আলাদা হয়? একসাথে হয়। মানে একটা যদি জারণ ঘটে আর একটা অবশ্যই বিজারণ ঘটে। তাহলে এটা যখন অ্যালডিহাইড থেকে অ্যাসিড তৈরি হয়েছে, তাহলে অবশ্যই এখানে জারণ বিজারণ একটা হবে। যেখানে জারণ বিজারণ আছে ওই এনজাইমের নাম কি হয়? যেহেতু গ্লিসারলডিহাইডের উপর কাজ করছে এবং ফসফরিক মানে ফসফেট একটা যুক্ত হয়েছে এখানে, তাহলে ওই এনজাইমের নাম কি হবে? ফসফোগ্লিসারোডিহাইড ডিহাইড্রোজেনেস। ওই এনজাইমের নাম কি হবে? ফসফোগ্লিসারোডিহাইড ডিহাইড্রোজেনেস। ফসফোগ্লিসারোডিহাইড ডিহাইড্রোজেনেস। তাহলে ওই এনজাইমের নাম হচ্ছে ফসফোগ্লিসারোডিহাইড ডিহাইড্রোজেনেস। তাহলে এখানে কি হবে? তাহলে ও গ্লিসারোডিহাইড থেকে যখন অ্যাসিড তৈরি হয়েছে, তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন চলে গেছে না যুক্ত হয়েছে? গ্লিসারোডিহাইড থেকে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড যখন তৈরি হয়েছে, হাইড্রোজেন চলে যাওয়াকে কি বলে? জারণ বলে না বিজারণ বলে? চলে যাওয়াকে জারণ বলে। তাহলে ওই হাইড্রোজেনটা যুক্ত হবে কার সাথে? ওই হাইড্রোজেনটা যুক্ত হবে এনএডির সাথে। চাই কিভাবে? ওই যে এনজাইমগুলোর কাজই তো এটা থেকে এটাতে কনভার্ট করবে। ওর কাজই হলো, এই এনজাইমের কাজ হচ্ছে এটা। আর এনজাইমের সাথে কি থাকে? তার প্রস্তুতি গ্রুপ থাকে না? মনে আছে? এনজাইমের সাথে কিছু অর্গানিক সাবস্টেন্স যুক্ত থাকে। এই এনজাইমের অর্গানিক সাবস্টেন্স হচ্ছে এনএডি। তাহলে এনএডি এই এনজাইম কি করবে? এখান থেকে একটা হাইড্রোজেন যখন সরায় ফেলবে, ওই হাইড্রোজেনটা এনএডি যুক্ত হয়ে সে কনভার্ট হয়ে যাবে এনএডিএইচ2। এটা মনে রাখা যায়, যেখানে এনএডিএইচ2 উৎপন্ন হয় সেখানে এনজাইমের নাম হচ্ছে ডিহাইড্রোজেনেস। নাম কি হবে? ডিহাইড্রোজেনেস। কারণ এনএডিএইচ2 যখন হচ্ছে তখন সে ছিল এনএডি, হয়ে গেছে এনএডিএইচ2, তাহলে হাইড্রোজেন যুক্ত হয়েছে না? যেখানে হাইড্রোজেন যুক্ত হয় নাম হচ্ছে ডিহাইড্রোজেনেস। মনে রাখবে। তাহলে এটা উপমুখী না একমুখী? উপমুখী। তাহলে যেহেতু আমাদের 1, 3 আর লাস্টেটা হচ্ছে একমুখী, বাকি সব উপমুখী হয়ে গেল। তাহলে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে হবে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এটা থেকে কি হবে? এটা নিচে লেখেন, এটা নিচে কাকে লেখেন? আমি তো এখানে জায়গা নাই, আমি এখানে লিখি। এটা 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে তৈরি হবে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড।
ফসফোগ্লিসারিক অ্যাসিড। 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে এখন আমার বলেন যে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড যখন তৈরি হচ্ছে তখন এখানে ফসফেট গ্রুপ চলে গেছে না যুক্ত হয়েছে? চলে গেছে, মানে একটা ফসফেট গ্রুপ চলে গিয়ে আসমানে চলে যাবে আর একটা এটিপির সাথে যুক্ত হবে ওই ফসফেটটা, তখন সেখানে কি তৈরি হবে? একটা এডিপি থেকে এটিপি তৈরি হবে, মানে একটা এটিপি তৈরি হবে। এটিপি থেকে তৈরি হবে এটিপি। তাহলে আমি কি বলছিলাম জানো, যেখানে এটিপি তৈরি হয় সেখানে কোন এনজাইম কাজ করে? কাইনেজ। তাহলে ওই এনজাইমের নাম কি হবে? 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড যখন তৈরি হচ্ছে তার নাম কি হবে? ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেজ। মানে এনজাইমের নাম হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেজ। ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেজ। গেল। তাহলে 3-ফসফোগ্লিসারিক থেকে তৈরি হবে 2-ফসফোগ্লিসারিক। 2-ফসফোগ্লিসারিক গ্লিসারিক অ্যাসিড। 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড না? 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড। 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড যখন তৈরি হচ্ছে এখানে একটা মিউটেশন হয়েছে না? মিউটেশন মানে কি? চেঞ্জ হওয়া, পজিশন চেঞ্জ হয়ে গেছে না? আগে ছিল 3 নাম্বার কারণে ফসফেট, 2 নাম্বার, তাহলে মিউটেশন হয়ে গেছে। যে এনজাইম মিউটেশন করে তাকে বলে মিউটেজ। এনজাইমের নাম কি হবে? মিউটেজ। বা যেহেতু ফসফেটের উপর কাজ করছে তাহলে নাম কি হবে? ফসফোগ্লিসারোমিউটেজ। নাম হবে ফসফোগ্লিসারোমিউটেজ। ফসফোগ্লিসারোমিউটেজ। ফসফোগ্লিসারোমিউটেজ হয়ে গেল। তাহলে এখানে তো আর কোনো এটিপি তৈরি হওয়ার সম্ভাবনা আছে? নাই, কোনো চেঞ্জ হয় না। ফসফেট তো আলাদা হয়ে যায় না যে এটিপি তৈরি হবে, তাহলে নাই। 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে তৈরি হবে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। কি তৈরি হবে? এগুলো একটু মনে রাখতে হবে কারণ বাকিগুলোর সাথে একটু কম মিল আছে। ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। ফসফোইনল পাইরুভিক অ্যাসিড থেকে তৈরি হবে পাইরুভিক অ্যাসিড। দুইটা জায়গায় এনজাইমের মিল নাই, এটা মনে রাখলে না। তাহলে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড থেকে যখন পাইরুভিক অ্যাসিড হবে এটা মনে রাখবেন, এই জায়গা কি হবে? লাস্টের স্টেপে একটা এটিপি তৈরি হবে। ছিল ফসফোইনল মানে ফসফেট আছে, আবার পাইরুভিক অ্যাসিড আছে, কিন্তু এখানে শুধুমাত্র পাইরুভিক অ্যাসিড হলো। তাহলে ফসফেটটা কোথায় চলে গেছে? বের হয়ে গেছে। তাহলে বের হয়ে যাবে, তাহলে কি হিসেবে বের হবে? এটিপি তৈরি হবে। এটিপির সাথে ফসফেট গ্রুপ যুক্ত হয়ে তৈরি করবে এটিপি। আর যেখানে এটিপি তৈরি হয় এনজাইমের নাম কি হবে? কাইনেজ। তার নাম কি হবে? পাইরুভিক অ্যাসিড কাইনেজ। পাইরুভিক অ্যাসিড কাইনেজ নাম হবে পাইরুভিক অ্যাসিড কাইনেজ। পাইরুভিক অ্যাসিড কাইনেজ। তাহলে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড থেকে পাইরুভিক অ্যাসিড যখন তৈরি হলো তখন একটা এটিপি থেকে তৈরি হলো এটিপি। তখন এখানে ফসফেট গ্রুপটা ভেঙে চলে গেছে, ওই ফসফেট গ্রুপটা যুক্ত হবে তৈরি হবে পাইরুভিক অ্যাসিড। এবং বসো, ফ্যানটা দিয়ে বসো। তাহলে আর মাঝখানে তাহলে একটা জায়গা একটু বাকি হয়ে গেল, এর নাম কি? অ্যালডোলেজ নাকি? সরি, এর নাম ইনোলেজ। ইনোলেজ, এটা শুধু মনে রাখো, এটা শুধু মনে রাখা লাগে। আর যে অ্যালডোলেজ আর ইনোলেজ এই দুটো মনে রাখো, বাকি সব ওই এনজাইমের মধ্যে আছে সব। ইনোলেজ এখানে অবশ্যই একটু পানি যোগ হয় নাকি, পানি বের হয়ে আসে, আচ্ছা লাগবে না এটা। তাহলে পাইরুভিক অ্যাসিডের সংকেত কি? CH3COOCOOH। CH3COOCOOH মানে কিটোন গ্রুপও আছে এবং জৈব অ্যাসিডও আছে, এজন্য ফসফোইনল পাইরুভিক অ্যাসিড CH3COOCOH। একদম সহজ না? তো দেখেন এই এটিপি যে তৈরি হয়েছে, এই এটিপি প্রথমে দেখেন আমার ফার্স্টে একটা এটিপি আর একটা এটিপি ব্যবহৃত হয়ে গেছে। প্রথমে মাইনাস হয়ে গেছে, প্রথমে হলুদ কাট হয়ে গেছে,
এখন এই হলুদ কার্ড পরবর্তীতে আমি এটাকে গ্রিন কার্ডে কনভার্ট করবো কিভাবে? এই দুইটা হলো মাইনাস, তাহলে প্রথমে আমার দুইটা মাইনাস, তাহলে মাইনাস 2 ATP। তারপরে এখান থেকে যখন এটা হয়েছে তখন তৈরি হয়েছে কি একটা NADH2, তাহলে এই পাশ থেকে যদি একটা NADH2 হয় ওই পাশ থেকে কি হবে? একটা NADH2 হবে, কারণ এই সাইকেলটা আমরা বললাম দুইবার হয়, এটাতে একটা হবে, ওখানে সেম টাইপ অফ রিঅ্যাকশন হবে। তাহলে এখানে যদি একটা NADH2 হয় তাহলে তৈরি হবে টোটাল দুইটা NADH2। আবার এখানে একটা ATP, লাস্টে একটা ATP, তাহলে ATP কয়টা? দুইটা ATP। তাহলে এই পাশে দুইটা, ওই পাশে দুইটা, চারটা ATP, মানে চারটা ATP। তাহলে আমার ছিল দুইটা ATP, চারটা ATP হয়েছে, তাহলে আর NADH2, তাহলে দুইটা NADH2 আমরা জানি একটা NADH2 কয়টা ATP সমান? কয়টা? তিনটা ATP সমান। তাহলে একটা NADH2 সমান সমান তিনটা যদি হয় তাহলে দুইটা মিলে কত হবে? 2 গুণন 3 সমান সমান 6টা ATP। আর এখানে হচ্ছে দুইটা ATP, তাহলে আলটিমেটলি 6 তাহলে 10 থেকে 2 বাদ দিলে কত? 8, আলটিমেটলি 8টা ATP। নিচে ATP কত? মিড মানে কি? 5 মাইনাস করার পর মিড ATP 8টা, তাহলে 8টা ATP এখানে হয়েছে। করা যাবে? কত সহজ না? পানির পুকুর। এটা 10 বার করে লিখে নিয়ে আসবেন সবাই, হ্যাঁ 10 বার HW। আবার বলি, গ্লাইকোলাইসিস আমরা যেটা বললাম, দিস ইজ দ্য গ্লাইকোলাইসিস, গ্লুকোজটা ভেঙে যাওয়াকে বলা হয় গ্লাইকোলাইসিস। তাহলে প্রথমে গ্লুকোজ ভেঙে গ্লুকোজ 6 ফসফেট হইল, সেখানে একটা ফসফেট গ্রুপ যুক্ত হইল, তাহলে কোথা থেকে যুক্ত হবে? অবশ্যই একটা ATP ভাঙতে হবে, ওই ATP ভেঙে যে ফসফেটটা হলো ওই ফসফেটটা যুক্ত হয়ে তৈরি হবে গ্লুকোজ 6 ফসফেট। যেহেতু এখানে 6 কার্বন বিশিষ্ট গ্লুকোজের উপর কাজ করছে, তাহলে নাম কি হবে? হেক্সোকাইনেজ। নাম কি? হেক্সোকাইনেজ। তাহলে গ্লুকোজ 6 ফসফেট থেকে হবে ফ্রুক্টোজ 6 ফসফেট। গ্লুকোজ থেকে যখন ফ্রুক্টোজ 6 ফসফেট হবে তখন এখানে এনজাইমের নাম কি হবে? তাহলে ফসফোগ্লুকো আইসোমারেজ। ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1 বিস ফসফেট যখন হবে তখন ওইখানে তাহলে একটা ফসফেট, হ্যাঁ একটা ফসফেট, ওই ফ্যানটা দিয়ে দিন, একটা ফসফেট যে ওর সাথে যুক্ত হইলো কোথা থেকে আসলো? ATP ভাঙবে, ATP ভেঙে তৈরি হবে ADP, মানে ওই ফসফেটটা যুক্ত হয়ে তৈরি হবে 1,6 বিস ফসফেট। এখান থেকে তৈরি হবে গ্লিসারাইডহাইড 3 ফসফেট অথবা 3 ফসফোগ্লিসারাইড, এখানে 3 টা আসবে 3 ফসফোগ্লিসারাইডহাইড, সেখান থেকে তৈরি হবে 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড যখন তৈরি হয়েছে কারণ এটা জারণ করছে না, এটা জারণ করছে, জারণ। তাহলে এটা যদি জারণ ঘটে আর এনজাইমে কি ঘটবে? বিজারণ। তাহলে এনজাইমে যে সাবস্ট্রেট থাকে NAD, ওর বিজারণ ঘটবে, তাহলে সে NAD থেকে তৈরি হবে NADH2। এবং আমরা বললাম যেখানে NADH2 কাহিনী হয় সেখানে কোন এনজাইম কাজ করে? ডিহাইড্রোজেনেজ। তাহলে ফসফোগ্লিসারাইডহাইড ডিহাইড্রোজেনেজ। তারপরে সেখান থেকে মানে আমার যেটা থেকে হয়েছে ওই নাম অনুসারে এনজাইমগুলোর নাম হয় ম্যাক্সিমাম। 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে তৈরি হবে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে ওখানে একটা ফসফেট কোথায় চলে যাবে? ATP আকার বের হয়ে যাবে। ওই একটা ATP যখন ADP থেকে ফসফেট বের হয়ে গেল তখন এটার নাম কি হবে? ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেজ। যেখানে ATP কাইনেজ আছে সেখানে কি হয়? কাইনেজ। তাহলে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড যখন হবে মানে এখানে মিউটেশন হলো, একটা চেঞ্জ হয়েছে, এর নাম কি হবে? ফসফোগ্লিসারিক। 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে তখন হবে ফসফোনাইপাইরুভিক অ্যাসিড। তখন সেক্ষেত্রে ইনোলাইস এনজাইম, এখানে আসলে মিল নাই। ফসফোনাইপাইরুভিক অ্যাসিড থেকে যখন পাইরুভিক অ্যাসিড হবে তাহলে একটা ফসফেট গ্রুপ কি হবে? বের হয়ে যাবে, ওই ফসফেটটা আলাদা হয়ে ATP তৈরি হবে, তাহলে তৈরি হবে পাইরুভিক অ্যাসিড কাইনেজ। তাহলে সেখান থেকে তৈরি হবে তাহলে নিচে লিখবে কয়টা? 8টা। তাহলে আজকে পর্যন্ত থাকুক। আচ্ছা, আগামী ক্লাসে গ্লাইকোলাইসিসটা শেষ হয়ে গেল। তাহলে গ্লাইকোলাইসিসটা এই ধাপটা পারলে বর্ণনায় নিতে পারবেন, বর্ণনার মধ্যে কিছুই নাই। আচ্ছা, এখানে বর্ণনার মধ্যে অত বেশি কিছু নাই, আমরা যা বলছি তাই এই বর্ণনার মধ্যে আছে। ধাপটা যদি পারা যায় তাহলে গ্লাইকোলাইসিস পুরোটা পারা যাবে। নেক্সট ক্লাসে তাহলে সেকেন্ড চ্যাপ্টার শুরু।